নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম যেমন আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে মুর্শিদাবাদ থেকে রয়েছেন প্রতিনিধি প্রণব। আমি দুই প্রতিনিধির কাছে যাব, তবে প্রথমে একটি কথা আপনাদেরকে বলবো, কারণ লাদাখের এই ঘটনার পরে বারবারই 1967-র কথা উঠে আসছে, নাথুলা সংঘর্ষের কথা। 1967-তে সিকিমের এই ভারত চীন সীমান্ত সাক্ষী ছিল রক্তক্ষয়ী সংঘর্ষের, আর সেই সংঘর্ষে প্রায় একার হাতে শক্তিশালী চীনা সেনাকে রুখে দিয়ে কিংবদন্তিতে রূপান্তরিত হন শহীদ হরভজন সিং। তার সেই বীরত্বের জয়গান আজও শোনা যায়, আর কিংবদন্তি সেনা জওয়ান ধীরে ধীরে উত্তীর্ণ হয়েছিলেন দেবত্বে। তাই তার স্মৃতিতে তৈরি বাবা মন্দির আজও দেশবাসীর কাছে তীর্থস্থান। এই নিয়েই আমরা কথা বলবো আমাদের শিলিগুড়ির প্রতিনিধি পার্থপ্রতিমের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি হয়েছিল, এখনো পর্যন্ত কি শোনা যায়? হ্যাঁ, তোমাকে জানি রাখি শর্মিষ্ঠা, 1962 সালে প্রথম যুদ্ধ হয়। তারপরে 1967 সালে এই ভারত চীন সীমান্ত নাথুলায় এই সংঘর্ষ হয় বিদেশের সেনাদের মধ্যে। সেই সময় এখানে এই নাথুলা সীমান্তে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন হরভজন সিং। তিনি সে সময় এই পরিস্থিতির সামনে ছিলেন। পরবর্তীকালে এই হরভজন সিং যখন রেশন সামগ্রী নিয়ে নাথুলা ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছিলেন খচ্চরের দিকে চেপে, তখন কিন্তু আতঙ্ক তার ঘর নেমে আসে এবং সেখানে চাপা পড়ে তার মৃত্যু হয়। প্রায় 3 দিন পর তার নিথর দেহ উদ্ধার করে অন্য সেনা জওয়ানরা। এই হরভজন সিং শুধু ভারতীয় সেনাদের কাছে নয়, চীনের সেনাদের কাছেও তিনি কিন্তু পরম শ্রদ্ধেয়। যখন ভারত চীন সীমান্ত এই নাথুলায় যে ফ্ল্যাগ মিটিং বসে, সেখানেও কিন্তু এই হরভজন সিংয়ের নামে আলাদা একটা চেয়ার রাখা হয়, যেন তারা ভাবছেন যে এই হরভজন সিং তাদের মধ্যেই আছে, তাদের মাঝেই রয়েছে, তার উপস্থিতিতেই ফ্ল্যাগ মিটিংগুলো সারে। এই সব স্মৃতি নিয়েই আজও কিন্তু স্মৃতিচারণ করলেন শিলিগুড়ির দুই বিশিষ্ট ব্যক্তি। একজনের সঙ্গে আমরা কথা বলেছি। তুমি দুই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা যখন বলছো, তখন আমরা লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্যের বক্তব্য তুলে ধরবো। তিনি কি বলছেন? 1967 সালে যখন যেটা হয়, সেখানেও কিন্তু এরকমই ধস্তাধস্তির ব্যাপার। যুদ্ধ হয়েছে কথা বলা যাবে না। যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল যেখানে আমরা বলি যেটা তাওয়াংয়ের কাছে, সেটা প্রকৃতপক্ষে যুদ্ধ হয়েছিল। তখন ভারতবর্ষ সত্যিকারই মানে সামরিকের দিক দিয়ে দুর্বল ছিল চীনের চাইতে। নাথুলাতে যেটা হলো, সেখানেও কিন্তু এই যুদ্ধের একটা ডামাডোল, মানে এই ধাক্কাধাক্কি, মানে প্রায় যুদ্ধ লাগে লাগে এরকম অবস্থা আর কি। চীন এখন ভারতবর্ষে একটা দাদাগিরির মতন অবস্থা চালিয়ে যাচ্ছে আর কি। বলেছিলাম রাজ বসুর সঙ্গে, পর্যটন ব্যবসায়ী রাজ বসু, তিনি কি বলছেন শুনবো। চায়নার সাথে ভারতের যে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছিল, 1965 সালে যেটা হয়েছিল, তখন থেকে যে জিনিসটা শুরু হয়েছিল। এই যিনি ভদ্রলোক হরভজন সিং, উনি আর্মিতে র্যাঙ্ক ছিল ওনার ক্যাপ্টেন আর কি। উনি ওই সময় মাত্র 22 বছর বয়স। হঠাৎ করে একটা সময় উনি হারিয়ে যায়। বলা হয় যে যারা খোঁজার যে টিমটা বেরিয়েছিল, ওনার আত্মাই ওদেরকে গাইড করে নিয়ে গেছিলো আর কি ওই বডির কাছে। যে উনি একটা ওই খচ্চরের যে মালবাহী যে খচ্চরের যে লাইন আছে, সেটা নিয়ে এক ক্যাম্প থেকে আরেকটা বর্ডার ক্যাম্পে যাচ্ছিলেন। সেই সময় গ্লেশিয়ার পরে উনি পুরো বরফ চাপা পড়ে যায় আর কি। পরবর্তীকালে ওনাকে যেইভাবে সম্মান দিয়ে আর্মিতে করা হয়, সব সম্মান দিয়েই ওনাকে এগুলো করা হয়েছিল। এদিকে লাদাখ পরিস্থিতিতে উদ্বিগ্ন রেজিনগরে মণ্ডল পরিবার। রেজিনগরের স্বপন মণ্ডল লাদাখের সেনাবাহিনীতে কর্মরত, ভালো আছেন, বাবাকে ফোনে জানিয়েছেন স্বপন, তবুও আশঙ্কা কাটছে না। এই মুহূর্তে রেজিনগর থেকে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, তার পরিবারের সদস্যরা স্বাভাবিক উদ্বেগে থাকার কথা, কি বলছেন তারা? দেখো, চীনের সৈনিকদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনা কিন্তু রেজিনগরের কাশিপুরের গ্রামে এসে পৌঁছাতেই কিন্তু তারা পরিবারের লোকেরা কিন্তু যথেষ্টভাবে উদ্বিগ্ন। এবং এই স্বপন মণ্ডল বছর 2 আগে কিন্তু তোমার বাড়িতে এসেছিল, তারপর কিন্তু সে বাড়িতে আসেনি। তার পরিবার যেহেতু বহরমপুরে থাকে, তারপর থেকে ফোনে নিত্যভাবে প্রতিদিন কিন্তু সে যোগাযোগ করে বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে। এবং এই সংঘর্ষের ঘটনা খবর আসতেই কিন্তু তার পরিবারের লোকেদের সঙ্গে রীতিমতো উদ্বিগ্ন, এবং তারা কিন্তু ছেলের সঙ্গে যোগাযোগ করে। এবং আজকে
কিছুক্ষণ আগেই তার ছেলের সঙ্গে কথা বলে এবং সে কিন্তু জানায় যে সে ভালো আছে, কিন্তু যথেষ্ট আচ্ছা। উত্তেজনা রয়েছে, যে কোনো পরিস্থিতির সময় কিন্তু পরিস্থিতি তোমার খারাপ হতে পারে। সেই কারণে কিন্তু তার পরিবারের লোকেরা যথেষ্টভাবে উদ্বিগ্ন রয়েছে এবং তার দাদা এবং বৌদি তারা কিন্তু জানিয়েছে যে ভাই কিন্তু জানিয়েছে সে ভালো রয়েছে, কারণ যে জায়গায় ঘটনা ঘটেছে তা থেকে অনেকটা দূরেই কিন্তু ভাই রয়েছে। তার ফলে কিন্তু পরিবারের লোকেরা কিন্তু তারপরেও কিন্তু সে নিশ্চিন্ত থাকতে পারছে না, যে কোনো সময় যে খারাপ পরিস্থিতিতে হতে পারে, এবং তাদের যে ঘরের ছেলে সে কিন্তু সেখানেই রয়েছে, লাদাখেই রয়েছে। তার ফলে কিন্তু বৃদ্ধ বাবা মা তারা কিন্তু যথেষ্টভাবে উদ্বিগ্ন। শর্মিষ্ঠা। একদম প্রণব, তুমি যে রকমটা বলে যে তার পরিবারের সঙ্গে কথা হচ্ছে, তার বাবা সনাতন মণ্ডল, তার দাদা তাপস মণ্ডল এবং তার বৌদি আরতি মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল, কি বললেন তারা শুনবো। আমার ছেলে স্বপন, সে আমি এখানে ফোন করেছিলাম, ভালোই আছে, কোনো অসুবিধা নাই। চিন্তা একটু হচ্ছে, ছেলেটা বলবো যে আর কোনো চিন্তা নাই, একটু বলবো ভালোই আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করবে। খুব বাবা মা চিন্তিত আছে, আমরা চিন্তিত আছি, খবরে টবরে শুনছি, মানে একটু চিন্তায় আছে। আমি ফোন করিনি, ওরাই করিনি। কি বলবো তখন ফোনে? সব ফোনে থেকে শুনেছি, আমি শুনলাম আপনি ভালো আছে তাই তো বললো, মানে আমাদের ভাইকে ফোন করলো, শুনলাম শুনে অনেক ভয়ের মধ্যে আছে, খুব চিন্তিত, বাইরের দেশে আছে, মানে ফোন করছিল শুনে তা খুব একটা ভালো লাগে, এরকম বললো, কথাটা বোঝা গেল। তা আমরা খুব চিন্তায়, ওই খবরে সব দেখতে পাচ্ছি যে খারাপ খবর। চীনের হামলার রক্তাক্ত উপত্যকা কুরুক্ষেত্রের নাম গালওয়ান। কেন চীনের নজর গালওয়ানে? কৌশলগতভাবে এই উপত্যকা কতটা গুরুত্বপূর্ণ? পূর্ব লাদাখের গালওয়ান। চীনের হামলায় এই গালওয়ান উপত্যকায় রক্তাক্ত। কৌশলগতভাবে এই গালওয়ান উপত্যকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15,000 ফুট উঁচুতে উপত্যকা। পৃথিবীর সর্বোচ্চ বায়ুসেনা ঘাঁটি দৌলত বেগ ওল্ডি যাওয়ার রাস্তাতেই পড়ে গালওয়ান। গালওয়ান উপত্যকা হয়ে পৌঁছানো যায় আকসাই চীনেও। এই গালওয়ানেই ভারত রাস্তা তৈরি করেছে। লে থেকে দারবুক শায়ক হয়ে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত 255 কিলোমিটার দীর্ঘ রাস্তা। কারাকোরাম পাসের কাছে সিয়াচেন হিমবাহ পর্যন্তই রাস্তা গিয়েছে গালওয়ান উপত্যকা দিয়ে। ডিএসডিবিও রোডটি এগিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সমান্তরালে। নতুন এই রাস্তা দিয়ে ভারতীয় সেনা সহজেই এখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশের বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছে যেতে পারে। আরো কয়েকটি ফিডার লিংক রোড তৈরিরও কাজ চালাচ্ছেন সেনা জওয়ানরা। বিশেষজ্ঞদের অনেকের মতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এই রাস্তা নিয়ে চীনের মূল আপত্তি। ভারতবর্ষ ও চায়নার এলএসি বরাবর যেরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, সেটা চায়নার জন্য মোটেও সুখপ্রদ ব্যাপার নয়। এক নম্বর তো ওটা ওদের রিয়াক্ট করতেই হবে, এবং গালওয়ান ভ্যালির উপর কন্ট্রোল রাখাটা স্ট্র্যাটেজিক ওয়েতে চায়নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গালওয়ান ভ্যালি যেটা তৈরি হচ্ছে, এই গালওয়ান ভ্যালিটাতে চাইনিজরা আগে থেকে এসে ঢুকে পড়ে, এবং তাদেরকে যাতে এখান থেকে বের করা যায় সেই জন্য আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে কথাবার্তা বলেছিলাম। তার জন্যে কিছু ডিসএঙ্গেজমেন্ট হয়েছে। এই জায়গাগুলো খুব হাই হাইটস, এই হাইটসের উপরে বসে পড়ে। যেহেতু আমরা এই রাস্তাটা তৈরি করেছিলাম, ডিবি ওল্ডির রাস্তাটা, এই রাস্তাটা আর তার এগেনস্টে এখানে যে একটা এয়ারফিল্ড আছে, দ্যাট ইজ থ্রেটনিং দ্য চাইনিজ ফর কোয়াইট সাম টাইম। এটা একটা পুরোনো এয়ারফিল্ড এখানে আছে, যেখানে হারকুলিস এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে, এবং এখান থেকে কারাকোরাম পাসটা প্রায় 17 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, যেটা ওদেরকে খুব হয়তো এফেক্ট করছে ফ্রম দেয়ার লজিস্টিক্স পয়েন্ট অফ ভিউ অর অবজারভেশন পয়েন্ট অফ ভিউ। সীমান্ত এলাকায় ভারত এভাবে পরিকাঠামো তৈরি করাতেই রক্তচাপ বাড়ে চীনের। তাই প্রথমে হুঙ্কার, তারপর হামলা। রক্তাক্ত উপত্যকা কুরুক্ষেত্রের নাম গালওয়ান। নিউজ 18 বাংলা। চীনা হামলায় শহীদ বাংলার জওয়ান শহীদ আলিপুরদুয়ারের বিপুল রায়। 2002 সালে তিনি সেনায় যোগ দিয়েছিলেন। এই বছরই অবসরের কথা ছিল, কিন্তু তার ফেরা হলো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি রনি। রনি, তার পরিবারের সদস্যরা কি বলছেন?
দেখো শর্মিষ্ঠা, এই মুহূর্তে কিন্তু আমরা বিপুলের বিন্দি বাড়ি যে গ্রাম, সেই গ্রামের বাড়িতে রয়েছে এবং আমাদের সঙ্গে তার কিন্তু প্রতিবেশী এবং বন্ধু রয়েছে সঙ্গে। তার কাছ থেকে কথা বলার চেষ্টা করব যে কি ধরনের সে ছিল, বিপুল কি ধরনের ছিল এবং তার এই যে এই ধরনের একটা ঘটনা কতটা শোকাহত গোটা আপনারা। বিপুল বলতে কি বলতে পারি, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, মানে একসঙ্গে বড়, খেলাধুলা খুব পারদর্শী ছিল, এর সঙ্গে ভলি খেলে খুবই খুব পারদর্শী ছিল এবং যখন সে মাধ্যমিক পাস করার পর সে ওর ইচ্ছা করে দেশ সেবার যোগদান করে এবং সে প্রথমবার আর্মিতে গিয়ে লাইন দিয়ে দেয়, শিলিগুড়িতে সালুগুড়াতে গিয়ে সেখান থেকে তার চাকরি হয়ে যায় এবং দীর্ঘদিন চাকরি করলো, প্রায় 18 বছর ধরে চাকরি করছে এবং এর আগে ছুটিতে আসার পর বলেছিল যে আমি মধ্যে বাড়িতে চলে আসতেছি, আমার তো ফুল টাইম চাকরি হয়ে গেল, আর বছর খানেকের মধ্যে বাড়ি চলে আসবে। এই খবর শোনার পর এখন আপনাদের এখানকার এবং এর বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা কি বলবো, আমরা তো শোনার পর থেকে আমরা সারা পাড়ার লোকই মর্মাহত এবং বাড়ির অবস্থা কিছু বলার ভাষা নেই এবং আমরা খুব আশঙ্কা, মানে কি বলবো, আমরা সংজ্ঞা হারিয়ে আছি আমাদের পাড়ার ছেলে, কি বলবো, কোনো বলার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। এই ঘটনার পর এখন কি বলবেন আপনারা? এইভাবে চীনা সেনা আক্রমণ এবং একজন গ্রামের ছেলে ভারতীয় সেনার মৃত্যু, আমরা ভারতের যে সেভাবে উনি শহীদ হয়েছেন আমাদের পাড়ার ছেলে, আমাদের ভাই, সেক্ষেত্রে আমরা কোনো মেনে নিতে পারছি না। আমরা সরকারের কাছে দাবি রাখছি, আমাদের এর বদলা চাই, এর বদলা চাই, আমরা কোনোভাবে যাতে এই শহীদ রক্ত যাতে বৃথা না দেয়, এর আমরা তার ভারত সরকারের কাছে আমরা এর জবাব যাতে চীনকে দেওয়া হয় সে দাবি আমরা রাখছি। শর্মিষ্ঠা, তুমি শুনলে যে গ্রামের মানুষ এবং ওর বন্ধুরা প্রত্যেকে কিন্তু চাইছে যে বদলা চাই, যেভাবে বিপুলের শহীদ হতে হলো, একটা এত কম বয়সে চলে যেতে হলো, তার জন্য কিন্তু গোটা গ্রাম এখন শোকাহত। শর্মিষ্ঠা, ধন্যবাদ। ওর কি আসার কথা ছিল বাড়িতে মোটামুটি এই ইয়ের পরে, লকডাউনের পরে আসার কথা ছিল। হ্যাঁ, বছরে একবার করে আসে। এবারও আসছে? এইবারে আসতে পারেনি। মানে সেটা কেন? ওই যে লকডাউন হয়ে গেলো, তাছাড়া ওই যে যেখানটায় কেচালটা ওইখানটায় গেছিল। উনি লাদাখে পোস্টিং ছিলেন, তো সেখানেই নাকি চীনের সাথে যে বর্তমানে যে একটা আমাদের ভারতের সাথে চীনের যে একটা লড়াই চলছে, সেই লড়াইয়ে নাকি উনি তার মানে নিহত হয়েছিল। না, ওর ছেলেটা তো খুবই ভালো ছেলে ছিল, তো আসে মানুষের সাথে ভালো কথাবার্তা বলে, যে কদিনের ছুটি আছে সবার সাথে কথাবার্তা বলে, মিলেমিশে থেকে তারপরে তো চলে যায়। করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশে অনেক কম রোগীর ভেন্টিলেটর এবং আইসিইউ এর প্রয়োজন হচ্ছে। আমাদের দেশ অনেক ভালো পরিস্থিতিতে রয়েছে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। संक्रमण से रिकवर होने वालों की संख्या लगातार बढ़ रही है। ये राहत की बात है कि आईसीयू और वेंटिलेटर केयर की जरूरत भी बहुत कम मरीजों को पड़ रही है। समय पर उठाए गए सही कदमों के कारण हम सभी इस बड़े खतरे का मुकाबला कर पाए हैं। लॉकडाउन के दौरान देश की जनता ने जो अनुशासन दिखाया है, उसने वायरस की एक्सपोनेंशियल ग्रोथ को रोका है। चाहे इलाज की व्यवस्था हो, हेल्थ इंफ्रास्ट्रक्चर हो, ट्रेन मैन पावर हो, आज हम कहीं ज्यादा संभली हुई स्थिति में है। করোনা মোকাবিলায় আমাদের হাসপাতালগুলির পরিকাঠামো এখনো যথেষ্ট ভালো, বেড ভেন্টিলেটর যথেষ্ট, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের এখানে ৭৭টা কোভিড হসপিটালস আছে, ওই 10,105 বেড, 948টা আইসিইউ আছে, 345টা ভেন্টিলেটরস আছে। এখনো পর্যন্ত অকুপেন্সি আছে 22%। স্টিল অ্যাবাউট 800 বেডস আর অ্যাভেলেবেল আছে কোভিড পেশেন্টদের জন্য। আমাদের প্রায় 8,000 ডক্টর কাজ করছেন, 4,000 নার্স, 3,250 জন নার্স এবং তাছাড়াও ফাইনাল ইয়ার বা তার আগের ইয়ারের নার্সরা প্রায় 5,000 তারাও কাজ করছে, ট্রেনি নার্সরা প্রায় 9,000-এর মতো।
করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য অসুস্থ বোধ করায় মঙ্গলবার শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। আজ রিপোর্টে করোনা পজিটিভ আসে। স্যানিটাইজেশনের জন্য কাল থেকে 3 দিন বন্ধ থাকবে শিলিগুড়ি পুরসভা, তবে জরুরি পরিষেবা চালু থাকবে। 10 জুন শেষ পুরসভায় গিয়েছিলেন অশোক ভট্টাচার্য। সেই দিন যারা অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। দেওয়া হচ্ছে 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ। নেওয়া হবে সোয়াবও, জানালেন পুরসভার কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ওনাকে যা ব্যবস্থা নিতে হবে অ্যাজ পার প্রোটোকল সেটা তো নিচ্ছে। আমরাও এখান থেকে মাননীয় ডিএম সাহেবের সঙ্গে আমার কথা বললাম, আমাদের হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম, আমাদের হেলথ অফিসার আছে, সেক্রেটারি, আমরা অফিসার আছি। আজকে দিকে একটু পরে আমরা ফুল স্যানিটাইজেশনটা আমরা শুরু করে দিচ্ছি। আর বাকি যা হবে সেটা তো আমরা করছি। আর ফর দ্য নেক্সট 2 days আমাদের অফিসটাকে আমরা বন্ধ রেখে ফুল স্যানিটাইজেশনই চলবে এখানে। সাধারণ মানুষের কাছে আরো সহজে পুরো পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী সরকার। সেই মতো বারাকপুরে 8টি পুরো এলাকা নিয়ে পুর নিগম তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর বারাকপুর এই 8টা পুরসভা নিয়ে তৈরি হবে কর্পোরেশন। এর ফলে পানীয় জল ও বিদ্যুতের সমস্যা মিটবে বলে মত স্থানীয় বাসিন্দাদের। কর্পোরেশন হলে কলকাতা কর্পোরেশন যে পরিষেবা পাচ্ছি, প্রত্যেক বড় কমিটির আন্ডারে একটা হেলথ সেন্টার, প্রত্যেকটা রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, লাইট, সমস্ত যে মানে যেভাবে বিধাননগর পৌরসভা মানে কর্পোরেশন পাচ্ছে, যেভাবে ক্যালকাটা কর্পোরেশন পাচ্ছে, যেভাবে আসানসোল কর্পোরেশন পাচ্ছে, সেই কর্পোরেশন যেভাবে পরিষেবা পায় নৈহাটির বা বারাকপুরের কর্পোরেশন হলে সেটাই সেই পরিষেবা পাবে। অসুবিধাটা হচ্ছে কি, যদি কর্পোরেশন হয় তাহলে আমাদের সোসাইটি আরও বাড়ছে, ট্যাক্স আরও বেড়ে যাবে, অনেক রকম ব্যাপার আছে। অবশ্যই ভালো হবে, কারণ তখন একটা বড় প্রজেক্টের উপর চলবে জিনিসটা, যার ফলে আমরা উপকৃতই হব কর্পোরেশন হলে।